হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত কবিতা ৩ পাহাড়ের কোলে। এই কবিতাটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এবং সিবিএসসি বোর্ডের ক্লাস 10 এর পাঠ্য কবিতা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাই হোক, আমরা আজকে কবিতা শুরু করার আগে একটু জেনে নেব কবি শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু কথা। আমাদের আজকের কবি শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় আধুনিক কাব্য জগতের একজন স্বনামধন্য কবি বলা যেতে পারে। তিনি মূলত প্রকৃতি প্রেমিক একজন কবি। তার বহু কবিতায় প্রকৃতির প্রতি একটা প্রেম ভালোবাসা জেগে উঠেছে, বারে বারে আমরা দেখেছি, এবং সমাজের সাধারণ মানুষের ওপরেও তিনি বহু কবিতা লিখেছেন। প্রথম জীবনে তিনি সমাজের যে প্রকৃতিকে ধ্বংস করা তার বিরুদ্ধে বহু কবিতা রচনা করেছেন। পরবর্তী জীবনে আবার বহু কবিতা তিনি অন্য ধরনের কবিতা রচনায় মন দিয়েছেন। যাই হোক, এই কবি 1933 খ্রিস্টাব্দে বর্তমান জয়নগরে জন্মগ্রহণ করেন, আর 1995 খ্রিস্টাব্দে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। কবি খুব ছোটবেলায় তার পিতাকে হারান এবং তার মামার কাছে তিনি মানুষ হন। তিনি একসময় কমার্স নিয়ে পড়াশোনা শুরু করলেও মাঝপথে সেই বিষয় থেকে বেরিয়ে এসে বাংলা সাহিত্য নিয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং সেখানে বাংলা সাহিত্য নিয়েই তিনি পড়াশোনা শুরু করেন। এরপরে তিনি কর্মজগতে এসে আনন্দবাজার পত্রিকায় বেশ কিছুদিন লিখেছেন। সম্ভবত 1970 থেকে তিনি আনন্দবাজার পত্রিকায় লিখতেন এবং এরপরে তিনি অধ্যাপনার কাজও করেছেন। তিনি প্রথমে স্ফুলিঙ্গ সমাদ্দার নামে এক ছদ্মনামে ছোট ছোট গল্প, বিভিন্ন রকম গদ্য রচনা করতেন। কিন্তু আমাদের বুদ্ধদেব বসু রচিত কবিতা নামক পত্রিকায় জোম নামক কবিতা দিয়েই তার বলতে গেলে সাহিত্য জগতের প্রথম পদার্পণ, মানে তিনি জনপ্রিয়তা প্রথম লাভ করেন, মানে একটু পরিচিতি লাভ করেন যাকে বলে, সেটা কবিতা পত্রিকাতে, তার জোম কবিতায়। এরপর সুনীল গঙ্গোপাধ্যায়ের কৃত্তিবাস নামের যে পত্রিকা বেরোতো, সেই কৃত্তিবাস পত্রিকায় তিনি বহু কবিতা লিখেছেন এবং সেখানেই তার মূল জনপ্রিয়তা বলা যেতে পারে, মানে মানুষ তাকে বিশেষভাবে চিনেছে ওই কৃত্তিবাস পত্রিকা থেকে। এই আমাদের আজকের কবি শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত দুটো কাব্যগ্রন্থ অবনী বাড়ি আছো এবং যেতে পারি কিন্তু কেন যাব। আমাদের আজকের যে কবিতা সেটা সম্পূর্ণভাবে কবির পাহাড়ের প্রতি একটা অনবদ্য ভালোবাসা, পাহাড়ের যে জঙ্গল, পাহাড়ের যে বনভূমি, তার প্রতি ভীষণ একটা প্রাণের মিলন বা প্রাণের টান যাকে বলে, সেটাই আমরা এই কবিতার মধ্যে লক্ষ্য করব। তাহলে চলো আমরা সরাসরি আজকে চলে যাব আমাদের আজকের কবিতা ৩ পাহাড়ের কোলে। অন্ধকারে ৩ পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়া বিলাসী ৩ জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। প্রথমেই কবি বললেন অন্ধকারে ৩ পাহাড়ে ট্রেনের থেকে নেমে, অর্থাৎ ৩ পাহাড়ের কোনো স্থানে কবি ট্রেন থেকে নেমে পড়েছিলেন বা কোনো স্টেশনে কবি ট্রেন থেকে নেমেছিলেন। এই ৩ পাহাড় যে পার্টিকুলার কোথায় সেটা এখানে কবি উল্লেখ করেননি ঠিকই, কিন্তু আমরা যদি একটু ভূগোলের স্থানগুলো পরিদর্শন করে আসি, তাহলে আমরা দেখব যে এই ৩ পাহাড় বর্তমান ঝাড়খণ্ডের একটা বিশেষ পাহাড় বা বিশেষ মাউন্টেন যাকে বলা হয়, সেখানে ৩ পাহাড় নামটা কিন্তু আমরা পাই। এখন সেই ৩ পাহাড় বলতে কবি সেই স্থানকেই বুঝিয়েছেন, নাকি ৩ পাহাড়, চারদিকে পাহাড়, ৩ দিকে যেদিকে তাকানো যায় সেদিকেই পাহাড়, এমন কোনো স্থানকে কবি উল্লেখ করেছেন সেটা কিন্তু প্রচ্ছন্ন, কবিতার কোথাও সেটা কবি ডাইরেক্ট উল্লেখ করেননি, সরাসরি আমাদের জানার নেই। আমরা ধরে নেব ৩ পাহাড়ে কোনো একটা স্থানের কথা কবি বলতে চাইছেন। যাই হোক, হাওয়া বিলাসী ৩ জোড়া চোখ আটকে গেল প্রেমে। হাওয়া বিলাসী অর্থাৎ যারা ঘুরতে ভালোবাসে, যে চোখ ঘুরে বেড়াতে ভালোবাসে, যে চোখ অন্ধকারে কুপমণ্ডক ভাবে বেঁচে থাকতে ভালোবাসে না, যে চোখ প্রকৃতির বুকে নিজেকে টেনে নিয়ে যেতে ভালোবাসে, সেই চোখ। আর একটা কথা কবি বলেছেন ৩ জোড়া চোখ, অর্থাৎ আমরা জানি সাধারণ মানুষের 2টো চোখ, অর্থাৎ 1 জোড়া চোখ, কিন্তু কবি বলেছেন ৩ জোড়া। তাহলে সহজেই বোঝা যাচ্ছে কবির আরো 2জন সঙ্গী ছিল। সেই সঙ্গী কবির বন্ধুও হতে পারে, কবির পরিবারের
কেউ হতে পারে, সেটা আমরা জানি না। শুধু এটুকু বুঝতে পারছি কবিরা মোট 3 জন, অর্থাৎ আরো 2 জন সঙ্গীকে নিয়ে কবি 3 পাহাড়ের কোন একটি স্থানে ট্রেন থেকে নেমে পড়েছিলেন। 3 জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। ফ্রেম শব্দটার সাথে তোমরা সকলেই পরিচিত, যেখানে ছবি আটকে একটা সুন্দরভাবে আমরা টাঙিয়ে রাখি, গুছিয়ে রাখি, যাই হোক ফ্রেম, যাকে ছবি বাঁধানোর একটা জায়গা বলা যেতে পারে, সেই ফ্রেম কথাটা কবি বললেন। ফ্রেম কেন বললেন? যেখানে কবি নেমেছেন সেই স্থান থেকে যতটা কবির দৃষ্টিতে দেখা যাচ্ছে, বা ওই কবির সঙ্গী সকলের মধ্যেকার একজন কবি, মানে কবি নিজেকে সঙ্গীদের সাথেই কল্পনা করে কথা বলছেন যে 3 জোড়া চোখ ফ্রেমে আটকে গেছে, অর্থাৎ প্রকৃতির যে সৌন্দর্য সেটাকে কবি ছবির সাথে তুলনা করেছেন। একটা নৈসর্গিক যে সৌন্দর্য, সেটা একটা অসাধারণ চিত্র, যেন মনে হচ্ছে চিত্রপটে আঁকা কোনো একটা সুন্দর ছবি, মানে যাকে বলে প্রাকৃতিক ছবি, সেরকম একটা জায়গায় মানে 3 জোড়া চোখ আটকে গেছে, থেমে গেছে। জনমানবহীন স্টেশন, আকাশ ভরা তারায়, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। বলছেন জনমানবহীন স্টেশন, অর্থাৎ যে স্টেশনে কবি নেমেছেন স্টেশনটা সেই মুহূর্তে ছিল জনমানবহীন, অর্থাৎ আর কোনো মানুষ সেখানে দেখা যাচ্ছিল না। এই কবিতাটা কবি লিখেছেন সম্ভবত 1962 সালের আগে, 1960 বা 1961 সাল এরকম একটা সময়ে। সেই সময়ে পাহাড়ে মানুষ খুব বেশি যে বেড়াতে যেত তা নয়, আর এরকম বিশেষ করে ঝাড়খণ্ডের মতো জায়গা একটু বেশি নির্জনতা সেখানে ছিল, এটা ধরে নেওয়া যেতেই পারে। যাই হোক, আর যদি ঝাড়খণ্ড নাও হয়, কোনো যে অন্য কোনো পাহাড়ও হয়, সেক্ষেত্রেও পাহাড়ে মানুষের সংখ্যা অনেক কম, যারা স্টেশনে গিয়ে অন্তত দাঁড়িয়ে থাকবে না, সেখানে নির্জনতাই স্বাভাবিকভাবেই কাম্য, জনমানবহীন হবে স্টেশন, সেটাই কাম্য। তারপর কবি বলছেন আকাশ ভরা তারায়, অর্থাৎ আকাশে তখনও তারারা দেখা যাচ্ছিল, তারা ছিল, অর্থাৎ একটা অন্ধকার সময়ের বর্ণনা কবি করেছেন। সেই সময় তো নিশ্চয়ই মানুষজন রাস্তাঘাটে ঘুরে বেড়াবে না, তার উপর একটা পাহাড়ি জায়গা, পাহাড়ি স্টেশন। এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। সকলে পথ হারায় বলতে তাদের নির্দিষ্ট সীমানা ছেড়ে বেরিয়ে যায় বিভিন্ন জায়গায়, অর্থাৎ আমরা যারা শহুরে মানুষ তারা ঘড়ির সময় অনুযায়ী নিজেদের পরিচালনা করি, আমাদের প্রত্যেকটা দিন যেন একটা ছকে বাঁধা। এই ছকে বাঁধা জীবনের ঘোরতর বিরোধী ছিলেন আমাদের কবি শক্তি চট্টোপাধ্যায়। তাই সেই বিরোধিতার বহু পরিচয় আমরা কবির বিভিন্ন কবিতা তো আগেও পেয়েছি, মানে বহুবার পেয়েছি। যাই হোক, তিনি এটাই বলতে চাইছেন সেই ছক থেকে বেরিয়ে এসে এই পাহাড়ের একটা স্থানে সবাই যে আসবে, সেই 3 জন শুধু নন, কবিকে নিয়ে যেতে এই 3 জন যারা এসছেন তারা নয়, যে আসবে সেই এখানে পথ হারিয়ে ফেলবে, তার নির্দিষ্ট কোনো জায়গা থাকবে না, তার মনে হবে শুধু ঘুরে বেড়াই। পথ হারাইয়ের অর্থ এখানে কোনো নির্দিষ্ট সীমা না রেখে উদ্দেশ্যহীনভাবে পথ চলার কথাই কবি এখানে উল্লেখ করেছেন। তারপরে আমরা চলে যাব পরের স্ট্যান্জা, অর্থাৎ পরের স্তবকে। পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই, ঝর্ণা কাঁদর টিলা পাথর বনভূমির কাছেই। বনভূমির ওপারে কোন মনোভূমির দয়, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। খুব সুন্দর একটা ছান্দিক কাব্যময় লাইনগুলো কবি এখানে আমাদের উপহার দিয়েছেন। কবি বলছেন পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই, অর্থাৎ আমরা যেখানেই এই স্থানে নামার পর যেদিকে যাব সেদিকে কোথাও না কোথাও পথ পাওয়া যাবে। অর্থাৎ যে স্থানে কবি নেমেছেন, যে স্টেশনে নেমেছেন, সেই পাহাড়ি স্থানটা এমনই যে তুমি যেদিকেই যাও না কেন তোমার হাঁটার জন্য একটু পথ তুমি করে নিতে পারো, এমন একটা স্থান। পথ আছেই, আর পথ হচ্ছে দিক, এখানে পথের অর্থ দিক। অর্থাৎ কবি বলতে চাইছেন যে তুমি যেদিকেই যাও না কেন তোমার গন্তব্য কখনো ভুল হবে না, মানে সব দিকেই সৌন্দর্যে ঘেরা জায়গাটা। তুমি যদি বাদিকে যাও বাদিকেও সৌন্দর্য পাবে, ডান দিকে যাও ডান দিকেও সৌন্দর্য পাবে, সোজা পথে যাও সব দিকেই সৌন্দর্য পাবে। কাজে তোমার ভুলের কোনো সম্ভাবনা নেই, সব দিকেই তোমার পথ আছে এবং সেটা সবটাই প্রয়োজনীয়, মানে তোমার চোখকে সার্থক করে তুলবে। তারপর কবি বলেছেন ঝর্ণা কাঁদর টিলা পাথর বনভূমির কাছেই। এই যে শব্দগুলো কবি ব্যবহার করেছেন সবটাই পাহাড়ের
প্রকৃতির ওপর নির্ভরযোগ্য, মানে পাহাড়ের কোলে যদি আমি বেড়াতে যাই বা তোমরা বেড়াতে যাও, সেই পাহাড়ে তোমরা এই প্রত্যেকটা শব্দের সাথে পরিচিত হবে। ঝর্ণা, ঝর্ণা পাহাড়ের তো একটা সাধারণ বিষয়। তোমরা পাহাড়ি পথে যত এগোবে একটার পর একটা ঝর্ণা দেখবে, আর সেই ঝর্ণার অপরূপ সৌন্দর্য। কাঁদর, কাঁদর শব্দের অর্থ কাদা জলময় স্থান। কাদা জলময় স্থান বলতে এখানে কবি ছোট বড় যে খাদ পাহাড়ে দেখা যায় সেই খাদকে উল্লেখ করতে চেয়েছেন। তারপর টিলা, টিলা হচ্ছে ছোট ছোট মাথাযুক্ত পাহাড় যাকে বলে, যেটা খুব বেশি উঁচু নয়, একটু সামান্য সমতল, সামান্য ছোট ছোট টিলা যেখানে মানুষ বাস করতে পারে বা চাষবাস করা সম্ভব, তাকেই টিলা বলে। পাথর, বনভূমির কাছে। পাথর, পাহাড়ে তো পাথর থাকবে, এটা স্বাভাবিক, ছোট বড় বিভিন্ন আকারের পাথর দেখা যায় পাহাড়ের কোলে গেলে। পাথর বনভূমির কাছে, অর্থাৎ পাহাড়ের যে বনভূমি, পাহাড় তো জঙ্গলাকীর্ণ একটা জায়গা, সেখানে পাহাড়ের কোলে ঘন বন, আমরা এটা জানি, সেই বনভূমির কাছেই কোথাও ঝর্ণা, কোথাও কাঁদর, কোথাও টিলা, কোথাও পাথর, কোনো কিছুর অভাব নেই। কবি এটাই এখানে বলতে চাইছেন, যে পথেই তুমি যাবে সেই সব পথেই তুমি এদের কারো না কারো সঙ্গে পরিচিত হবে। তারপর কবি কি বললেন, বনভূমির ওপারে কোনো মনোভূমির দয়। এই যে দয় শব্দটা, এই দয় শব্দটার অর্থটা নিয়ে একটু বিভিন্ন রকমের মতবাদ আছে। কেউ বলেন দয় শব্দটা উদয় শব্দ থেকে কল্পনা করা হয়েছে, কেউ বলছেন দয় শব্দটা অ্যাকচুয়ালি হদ শব্দ থেকে এসেছে। আমরা এই দয় শব্দটা ধরে নেব হদ শব্দ থেকে এসেছে। আসলে আমরা এটা আগেও বহু স্থানে জলাশয় অর্থে ব্যবহার করেছি। দয় শব্দের অর্থ এখানে জলমগ্ন একটা বিষয়, মানে যার কোনো স্থিরতা নেই, এরকম একটা বিষয়, যা খুব স্বচ্ছ। এখানে স্বচ্ছ শব্দটাকে জোর দিতেই কবি মনে হয় দয় শব্দটা ব্যবহার করেছেন। এই যে দয় শব্দ আমি বললাম এক্ষুনি দহ শব্দ থেকে এসেছে, এই দহ শব্দটা আবার এসেছে হদ শব্দ থেকে, হদ শব্দ থেকে। আবার এই হদ শব্দটা এসেছে হ্রদ শব্দ থেকে, হয় রফলা দ, হ্রদ যাকে বলে জলাভূমি, সেই জলাভূমিটাই এখানে দয় শব্দে পরিণত হয়েছে। সম্ভবত কবি দয় শব্দটা তার ছান্দিক মিলের জন্য নিয়েছেন এবং দয় শব্দটা কবি এনেছেন মনোভূমির স্বচ্ছতা বোঝাতে। আমরা যারা শহুরে মানুষ, যারা শহুরে কর্মযোগী মানুষ, যারা খুব কেজো মানুষ, সহজ বাংলা, সহজ একেবারে মানে সাধারণ গদ্যে যদি বলি কেজো, সেই কেজো যারা, তারা কিন্তু এই মনোভূমির স্বচ্ছতাকে খুব একটা উপভোগ করি না। আমাদের মনের মধ্যে যে একটা স্বচ্ছতা আছে, আমরা মনের মধ্যে তাকালে যে নিজেকে দেখতে পাবো, নিজের চাওয়া পাওয়া, নিজের অনুভূতিগুলোকে দেখতে পাবো, সেটা বোধহয় আমাদের শহুরে জীবনে হারিয়ে যাচ্ছে। আসলে কবি যে সময় বসে কবিতাটা লিখেছেন, সেই সময়টা রাজনৈতিক দিক থেকে খুব ঐতিহ্যবাহী, খুব মনে রাখার মতো সময়। আমাদের শহরে তখন দাঙ্গাময় একটা পরিবেশ, আর সেই পরিবেশে দাঁড়িয়ে কবি যখন নিঃশ্বাস নিতে পারছেন না, কবি তখন কবিতায় চলে গেছেন, কল্পনায় চলে গেছেন সেই পাহাড়ের কোলে, যেখানে কোনো রকম জটিলতা নেই, যেখানে দাঙ্গা নেই, হানাহানি নেই, যেখানে একেবারে স্বচ্ছ একটা জীবন, স্বচ্ছ মনোভূমিকে কবি খুঁজে পেয়েছেন। তাই কবি বলছেন বনভূমির ওপারে কোন মনোভূমির দয়, অর্থাৎ ওই যে পাহাড়ের কোলে বনভূমি, সেখানে যদি তুমি যাও, তার ওপারে যদি তোমার নিজের দৃষ্টিকে নিয়ে যাও কল্পনার দৃষ্টিতে, তাহলে তুমি নিজের মনোভূমির একটা জলাশয়কে দেখতে পাবে, সেই স্বচ্ছতাকে দেখতে পাবে। সেই স্বচ্ছতার মধ্যে তুমি নিজেকে আবিষ্কার করবে, নিজের ভালোবাসাকে, নিজের চাওয়া পাওয়াকে তুমি আবিষ্কার করবে, সরলতাকে দেখতে পাবে। আমাদের যে কুটিল জটিল মন, যে হিংসা দেশ, সে সব কিছু যেন হারিয়ে যাবে ওই বনভূমির কোলে গেলে, এটাই কবি বলতে চেয়েছেন। তারপর কি বলছেন, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। এখানে যেন ফিস ফিস করে, ঘিস ঘিস করে একে অপরের সাথে কথা বলছে মন নিজের মধ্যে, মানে নিজের মনের মধ্যে নিজের ফুসফুস ফিসফিস ঘুসঘুস শব্দগুলো তুমি শুনতে পাবে। সেখানে যেন একাধিক কথা, একাধিক চাওয়া পাওয়ার কথা মন বলছে, সেগুলো তুমি শুনতে পাবে, সেগুলো স্বপ্নের মতো লাগবে তোমার কাছে, এবং সেই স্বপ্নের কথাগুলো যেন নিজের মধ্যে স্পন্দিত হবে, এমনটাই কবি বলছেন। তারপরের স্তবকে গিয়ে কবি কি বললেন, পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, শক্ত সবুজ গাঁ ভেসেছে তিন পাহাড়ের কোলে। খুব সুন্দর ভাবে কবি ওই অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যকে বর্ণনা করেছেন। কবি বলছেন পূব আকাশে আস্তে ধীরে,
পূব আকাশে, এই সময় পূব আকাশে আস্তে আস্তে ধীরে ধীরে কি হচ্ছে, আলোর ঘোমটা খোলে। অর্থাৎ প্রকৃতি যেন তার ঘোমটাটা তুলছে, রাত্রি হলে যেন প্রকৃতি তার ঘোমটা টেনে দেয়। এখানে প্রকৃতিকে কবি একটা লাজুক বধূর মতো কল্পনা করেছেন, যে বধূ লজ্জা ঢাকার জন্য তার ঘোমটাকে মানে ঘোমটা দিয়ে মুখটা আড়াল করে, তার অন্ধকার ছেয়ে যায় তার মুখের মধ্যে। এখানে প্রকৃতিও যেন ঘোমটা দিয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় সন্ধ্যের পর। আর সকালবেলা হলে কি হয়, সূর্যোদয়ের সাথে সাথে সেই ঘোমটাটা যেন প্রকৃতি উন্মোচন করে, অর্থাৎ সেই ঘোমটার আড়াল থেকে প্রকৃতি নিজেকে উন্মোচিত করে দেয়, তার যেন সুসজ্জিত রূপটা মানুষ দেখতে পায়। ঘোমটা, আলোর ঘোমটা চারদিকে খুলে যাচ্ছে। কবি বলছেন পূব আকাশে সূর্য উঠছে, এটা বোঝাতে গিয়ে কবি এত সুন্দর করে একটা লাইন আমাদের উপহার দিয়েছেন। তারপর কবি কি বলছেন, শক্ত সবুজ গা ভেসেছে 3 পাহাড়ের কোলে। অর্থাৎ সবুজ গ্রাম, অর্থাৎ সেখানে যে জনভূমি আছে, মানুষ যে সেখানে বাস করে, গ্রাম মানেই তো মানুষ সেখানে থাকবে, পশু পাখি থাকবে, এটা স্বাভাবিক কথা। কবি সেটাই বোঝালেন, 3 পাহাড়ের কোলে শক্ত সবুজ একটা ঘাসের গা, মানে সবুজ গ্রাম কবি যেন দেখতে পাচ্ছেন সেই সময়। অর্থাৎ বোঝা যাচ্ছে কবিরা ভোর না হতে, মানে শেষ রাত্রে হয়তো ট্রেন থেকে নেমেছিলেন। ওই যে আমরা বলেছিলাম যে তখন আকাশ ভরা তারা, অর্থাৎ শেষ রাতে কবি নেমেছিলেন ট্রেন থেকে। আর তারপরে যখন কবি সামনের দিকে এগোচ্ছেন আস্তে আস্তে, ঠিক সেই সময় আলোর ঘোমটা খুলে সূর্য উদিত হচ্ছে পূব আকাশে, কবি এটা বলছেন। আর গ্রামগুলো কবি দেখতে পাচ্ছেন। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? খাঁচা অর্থাৎ, খাঁচার শব্দটার সঙ্গে তোমরা সবাই পরিচিত, যেখানে পাখিকে রাখা হয়। এখানে খাঁচা শব্দটা বলতে কবি আমাদের হৃদয়ের খাঁচাকে ব্যবহার, মানে আমাদের যে শারীরিক খাঁচা, যার ভেতরে আমাদের হৃদয়টা লুকিয়ে থাকে, সেটাকে বোঝাতে পারেন। যেটা আমরা একদিক থেকে বুঝবো যে আমাদের হৃদয়টা যে মনের মধ্যে আমাদের গভীরে রয়েছে, আর আবরণ হিসাবে শরীরের যে খাঁচাটা, বিভিন্ন পোশাকে আমরা নিজেকে ঢেকে রাখি, সেটাও সেই সব খাঁচার মধ্যে যদি আমরা মনটাকে রেখে দিই, মনটাকে নিমজ্জিত রাখি, সেখানে কি কখনো সহজ করে বাঁচা যায়? যায় না। আবার অন্য অর্থে যদি আমরা একটু দেখি, অন্য দিক থেকে দেখি, তাহলে বলতে গেলে শহুরে জীবনে আমরা যেন খাঁচার মধ্যে বাস করি। আমাদের সেই সময় থেকেই গাছ কেটে একটা শহর তৈরির যে পরিকল্পনা চলছিল, শুরু হয়ে গিয়েছিল, সে কথা কবি বলতে চেয়েছেন। অর্থাৎ সেখানে আমরা যেন যে ছোট ছোট বাড়িগুলোর মধ্যে থাকতাম, সেই বাড়িগুলো যেন একটা খাঁচার মতো, দম বন্ধ করা, নিঃশ্বাস রোধ করা একটা প্রাণী আমরা সেখানে বাস করতাম। সেখানে কি খাঁচা বন্ধ অবস্থায় কখনো সহজ জীবনযাপন করা যায়? সেখানে জীবন আমাদের কঠিন, দুর্বোধ্য ছিল। এই পাহাড়ের কোলে যেন সেই মানে জীবনটা সহজবোধ্য হয়ে ওঠে। তারপরে কবি বললেন, 3 পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। 3 পাহাড়ের নকশি কাঁথায়, নকশি কাঁথা শব্দটা খুব সুন্দর একটা শব্দ, এটা আমরা আগেও বহু কবিতায় পেয়েছি। নকশি কাঁথা আগেকার দিনে খুব প্রচলিত ছিল, এখনকার দিনে তো মানুষ কাঁথা ব্যবহারই করে না। আগেকার দিনে গ্রাম বাংলায় মেয়েরা বিভিন্ন টানা, মানে ঢালা কাপড়ের কাঁথা যে তৈরি করতো, সেই কাপড়ের কাঁথার উপরে বিভিন্ন নকশা কাজ করতো, যাকে বলে বিভিন্ন নকশা আঁকা থাকতো। সমস্ত কাঁথা জুড়ে বিভিন্ন কাজ, হয়তো রামায়ণের চিত্র, মহাভারতের চিত্র, আমাদের পৌরাণিক বিভিন্ন চিত্র কিংবা প্রাকৃতিক চিত্র, এই সমস্ত যেন অঙ্কন করতো তাদের ওই সূচ শিল্প, মানে সূচ দিয়ে, সূচ সুতো দিয়ে ওই কাঁথার ওপরে। সেই সব কাঁথা, শৌখিন কাঁথাগুলোকে বলা হতো নকশি কাঁথা। সেই নকশি কাঁথা, 3 পাহাড়ের নকশি কাঁথা। কেন কবি নকশি কাঁথা শব্দটা ব্যবহার করলেন? 3 পাহাড়ে, মানে এই যে সবুজ বনভূমি, সেখানে বিভিন্ন রকমের রঙিন ফুলও দেখতে পাওয়া যায়। তোমরা যারা পাহাড়ে ঘুরতে গেছো তারা নিশ্চয়ই জানো যে পাহাড়ের কোলে বিভিন্ন রকমের রঙিন ফুল ফোটে, আর সেগুলো খুব সুন্দর হয়। অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর ফুল সেখানে পাওয়া যায়। এখানে নকশি কাঁথার মতো যেন সেই প্রকৃতিটা বিছিয়ে আছে, কবি এটা বোঝাতে চেয়েছেন। সেই প্রাকৃতিক দৃশ্যকে কবি নকশি কাঁথা বলে কল্পনা করেছেন। নকশি কাঁথায়, 3 পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। শিশু বলতে কবি কাদের বুঝিয়েছেন? হয়তো পাহাড়ের মানব জীবনকে বুঝিয়েছেন, হয়তো কবি পাহাড়ের যে ছোট ছোট পশু পাখি তাদের বুঝিয়েছেন,
অথবা কবি সেই জনজীবনকে বুঝিয়েছেন যারা পাহাড়ের কোলে বাস করে, যাদের মনে কোনো জটিলতা নেই, হিংসা নেই, দ্বন্দ্ব নেই, দাঙ্গা নেই, যাদের একটা শিশু সুলভ মন, সেই পাহাড়ের মানুষদের মন অত্যন্ত ভালো হয়। কবি সেই শিশু সুলভ মনের মানুষগুলোর কোলাহলের কথাই হয়তো এখানে উল্লেখ করেছেন। আর ঠিক এখানেই আমরা 3 পাহাড়ের কোলে কবিতাটা শেষ করব। তাহলে আমার মনে হয় কবিতাটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। একটা সহজ কবিতা, কিন্তু খুব সুন্দর একটা কবিতা, এটাকে হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তবু যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা তোমাদের জন্য বলছি, খুব তাড়াতাড়ি দ্য বেঙ্গলি গাইড চ্যানেল তোমাদের জন্য নোটসের ব্যবস্থা নিয়ে আসছে। আমি একটা অফিসিয়াল প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছি এই চ্যানেলের মধ্যে, যেখান থেকে তোমরা তোমাদের বিশেষ করে আইসিএসসি, এই মুহূর্তে আইসিএসসি এবং আইএসসি স্টুডেন্টস যারা, তাদের জন্য আমি নোটস দিতে পারবো বলে আমি আশা করছি। তাহলে আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমার নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।